মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। গল্প শুরু হওয়ার আগে হিজে আপনাদেরকেই বলছি অসংখ্য ধন্যবাদ। আপনাদের সহযোগিতায় আমরা আজ 30 অতিক্রম করে 40-এর ঘরে এগিয়ে চলেছি। কিন্তু না, এখানেই কি থেমে থাকবো আমরা? এবার লক্ষ্য 50-এর ঘরে। তার জন্য আপনাদের সহযোগিতা একান্তই প্রয়োজন। কি আপনারা পাশে থাকবেন তো, ঠিক যেমন করে আমাদের পাশে আছেন? আশা রাখি ভবিষ্যতে এভাবেই পাশে পাবো আপনাদের। ঠাকুরমশাইয়ের বিগত কয়েকটি গল্পে আপনাদের মতামত দেখলাম। না, এবারের গল্পটি অতটাও বোরিং নয়, শুনেই দেখুন না মশাই। আর বেশি কিছু বলছি না, সবাই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট বক্সে নিজের মতামত জানাতে ভুলবেন না কিন্তু। তাহলে শুরু করা যাক। হঠাৎ সন্ধ্যেতে আমরা বিভিন্ন ধরনের গল্প প্রচার করে থাকি। অলৌকিক, গোয়েন্দা, তন্ত্রমন্ত্র ইত্যাদি। অলৌকিক গল্পের আবহে আমরা দেখেছি সেখানে তন্ত্রমন্ত্র, ঝাড়ফুঁক, কালা জাদু ইত্যাদির ব্যবহার হয়ে থাকে। লেখক তার গল্পের রোমাঞ্চকর আবহ সৃষ্টির জন্যই এইগুলির ব্যবহার করে থাকেন। হঠাৎ সন্ধে কোনো রকম কোনো কুসংস্কারকে প্রশ্রয় দেয় না। আমাদের সমস্ত শ্রোতা বন্ধুদের কাছে নিবেদন, অনুগ্রহ করে গল্প শোনার আনন্দে এই গল্পগুলি গ্রহণ করুন। তারানাথ তান্ত্রিক লোকমুখে জনপ্রিয় এই নামের সৃষ্টি হয় 1940 সালে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। তবে তিনি এই চরিত্রটি সমন্বিত দুটি ছোট গল্প লিখেছিলেন এবং এই গল্প দুটির মাধ্যমে তারানাথের তান্ত্রিক জীবনের সূচনা হয়। বিভূতিভূষণের মৃত্যুর পরে তার পুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায় স্মৃতির গহীন থেকে তুলে আনেন তারানাথকে। তার লিখনে রূপ পায় বাংলার সংস্কৃতির শিকড়ে থেকে যাওয়া এক অজানা ভুবন। তারানাথ চরিত্রটি বিপুল জনপ্রিয়তা পেতে শুরু করে। এই চরিত্রকে নিয়ে লেখা সমস্ত গল্পগুলি অলৌকিক, অস্বাভাবিক, রহস্য এবং জাদু বাস্তবতার উপর ভিত্তি করেই হয়ে থাকে। হঠাৎ সন্ধ্যেতে পূর্বেও আপনারা তারানাথ তান্ত্রিকের গল্প শুনেছেন। আজ আপনাদের ভালোবাসায় আবার ফিরেছে তারানাথ। আজ আপনি শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ও তারাদাস বন্দ্যোপাধ্যায়ের অমর সৃষ্টি তারানাথ চরিত্রকে ঘিরে তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশন, তারানাথ তান্ত্রিক ও সুদর্শনের অতীত দর্শন। আজকের গল্প পাঠে গল্পের সূত্রধর আমি সৌরভ, গল্পটির কলমে সুরজিৎ ঘোষ। লেখকের পূর্বেও আপনারা কিছু গল্প শুনেছেন, যদি না শুনে থাকেন মিস করবেন না কিন্তু। আজকের গল্পের প্রধান চরিত্রে তারানাথ ও সুদর্শন। শুরু হচ্ছে আজকের নিবেদন, তারানাথ তান্ত্রিকের গল্প তারানাথ তান্ত্রিক ও সুদর্শনের অতীত দর্শন। ঠাকুরমশাই, আজ আবার আপনার বাড়ি চলে এলাম। আমি এবং কিশোরী মোটলেনি ঠাকুরমশাইয়ের বাড়ির সদর দরজার সামনে এসে উপস্থিত হতেই দেখলাম আজ সদর দরজা বন্ধ নেই, বরং হাট করে খোলা রয়েছে। সুতরাং বিনা বাধায় আমরা সরাসরি ঢুকে গেলাম ঘরের ভেতর। বাড়ির অন্দরে পা রাখার সাথে সাথেই দেখলাম ঠাকুরমশাই দাওয়ার উপর রাখা তক্তপোষের উপর বসে
বেশ আরাম করে গড়গড়ার নলে টান দিয়ে ধূমপান করছেন। কিশোরীর কথা শুনে তিনি অত্যন্ত আনন্দের সাথে বললেন, আরে কিশোরীরা যে, এসো এসো, ভেতরে ঢুকে এসো। বেশ ভালোই হয়েছে তোমরা আজ আমার বাড়ি এসেছো। কয়েকদিন ধরেই তোমাদের কথা ভীষণ মনে পড়ছিল। ঠাকুরমশাই, কেমন আছেন আপনি? সবকিছু কুশল মঙ্গল তো? হ্যাঁ কিশোরী, পরমেশ্বরের কৃপায় সবকিছু ঠিকঠাকই রয়েছে। তা তোমরা কেমন আছো বলো দেখিনি? এই দাঁড়িয়ে রইলে কেন? উঠে এসে বসো দেখি আগে। আমরাও বেশ ভালোই আছি ঠাকুরমশাই। হেসে খেলে ভালো মন্দ মিলিয়ে কেটে যাচ্ছে দিনগুলো। কথা বলতে বলতেই আমি আর কিশোরী এবার উঠোনের এক পাশে জুতো জোড়া খুলে রেখে দাওয়ার উপর উঠে তক্তপোষে ঠাকুরমশাইয়ের মুখোমুখি বসলাম। আমাদের কথাবার্তা শুনে রান্নার ঘরের ভেতর থেকে এতক্ষণে বেরিয়ে এলো ঠাকুরমশাইয়ের ছোট্ট মেয়ে চারি। আমাদের দিকে এক গাল ঝলমলে হাসি হাসতে হাসতে সে বলল, আমি তাহলে ঠিকই ধরেছিলাম। আমি রান্নাঘরের ভিতর থেকে সবার গলার আওয়াজ শুনে বুঝতেই পেরেছি যে আপনারাই এসেছেন। কাকাবাবু, আপনারা একটু বসুন, আমি একটু আপনাদের জন্য চা আর গরম গরম কিছু তেলে ভাজা করে নিয়ে আসি। আরে চারি, এত ব্যস্ত হয়ে পড়ছো কেন তুমি? আমরা তো এই সবেমাত্র এলাম, এখনই আর চলে যাচ্ছি না। আমাদের জন্য পরে না হয় চা করো। আমার কথা শেষ হতে না হতে কিশোরী আপত্তি জানিয়ে চারির দিকে তাকিয়ে এক বিরক্তিকর হাসি হেসে বলল, না না চারি, তুমি বরং আমাদের জন্য একখানি চা করে নিয়ে আসো, আর সাথে গরম গরম তেলে ভাজা আনতে ভুলবে না কিন্তু। উফ, বিষয়টা একেবারে জমে যাবে। আকাশে যা মেঘের মতিগতি দেখছি, তাতে খানিকক্ষণের মধ্যেই ঝমঝমিয়ে বৃষ্টি নামলো বলে। এমন ঠান্ডার দিনে একটু গরম গরম চা হলে নেহাত মন্দ হবে না। কিশোরীর কথা শুনে সৌজন্যমূলক মৃদু হেসে পা বাড়ালো রান্নাঘরের দিকে। আমি কিশোরীর দিকে কটমট দৃষ্টিতে তাকালাম। সে আমার ওই রকম চোখের চাহনি দেখেই পরিষ্কার বুঝতে পারল যে এবার তার মুখ বন্ধ করা উচিত। আসার সময় ঠাকুরমশাইয়ের জন্য 20 পয়সার বিনিময়ে কিনে আনা পাসিং শো সিগারেটের প্যাকেটখানা বের করে সেটা আমি বাড়িয়ে দিলাম ঠাকুরমশাইয়ের দিকে। আজ আর বিশেষ খুব একটা আপত্তি না করে আমাদের কাছ থেকে সিগারেটের প্যাকেট নিয়ে একটি সিগারেট বের করে তাতে আগুন ধরালেন তিনি। শনশন করে ঝোড়ো বাতাস বইতে আরম্ভ করল সহসা। মানুষজনের চিৎকার চেঁচামেচি ভেসে এলো চারপাশ থেকে। নিমেষের মধ্যে প্রকৃতির বুকে শুরু হলো এক মারাত্মক তাণ্ডব। বড় বড় উঁচু উঁচু নারকেল আর সুপারি গাছের মাথাগুলো অশরীরী প্রেতের ন্যায় মাথা নাড়াতে লাগলো। ঠাকুরমশাই সিগারেটের টান দিতে দিতে অদ্ভুতভাবে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলেন বাইরের দিকে। ঠাকুরমশাইয়ের এই রূপ ভঙ্গিমা দেখে আমার বুকের মধ্যে বেশ কিছুটা আনন্দের ভাব জন্ম নিল, কারণ আমি জানি তার এই রূপ লক্ষণের আসল অর্থ কি। তিনি অতীতের স্মৃতি রোমন্থন করে মনে করার চেষ্টা করছেন কোনো এক ঘটনার কথা। আজ আর ঠাকুরমশাইকে গল্প শোনানোর জন্য বিন্দুমাত্র অনুরোধ করতে হলো না। তিনি নিজে থেকেই স্ব ইচ্ছায় বলতে আরম্ভ করলেন এক ভয়ানক হাড় হিম করা আখ্যান। এই ঘটনা বলতে আজ থেকে বেশ অনেক বছর আগেরই কথা। আমার অতীত জীবনের একেবারে প্রথম দিকের বলতে পারো। অবশ্য ততদিনে কিন্তু আমি মধুসুন্দরী দেবী কিংবা কাল ভৈরবের দেখা পেয়ে গিয়েছিলাম। জ্যোতির্বিদ হিসেবে রীতিমতো আমার বেশ নামডাকও ছড়িয়ে পড়েছে। এরকমই এক অবস্থা। মধুসুন্দরী দেবী আমায় আশীর্বাদ করেছিলেন যে মোটা ভাত কাপড়ের আমার কোনো কালেই অভাব হবে না। দেবীর সে আশীর্বাদ বিফলে যায়নি একেবারে। তার আশীর্বাদে আমি কোনো কালেই মোটা ভাত কাপড়ের বিন্দুমাত্র অভাব অনটন উপলব্ধি করতে পারিনি। হ্যাঁ, নানান সময় নানান দুঃখ কষ্টের মধ্যে দিয়ে জীবন অতিবাহিত হলেও কখনো খাওয়া পড়ার সমস্যা ছিল না। আসলে কি জানো হে,
দুঃখ, কষ্ট, আনন্দ, বেদনা এই সব কিছু নিয়েই তো জীবন। কিন্তু কতজন মানুষ আর এই কথা স্বীকার করতে পারে বলো দেখিনি? সকলেই চায় জীবন থেকে দুঃখ, কষ্ট, যন্ত্রণা নামক উপাদানগুলিকে পুরোপুরিভাবে বাদ দিতে। কিন্তু তাই বলে কি আর হয়? এই যে রাতের অন্ধকার আছে বলেই তো দিবালোকের আলোকে মানুষ এত ভালোবাসে। কালো না থাকলে কখনোই সাদার কদর হতো না, ঠিক তেমনি জীবন থেকে যদি দুঃখ, কষ্ট, যন্ত্রণা, বেদনা মুছে ফেলা যায় তাহলে সেই জীবন হয়ে উঠবে নিরর্থক। যাই হোক, প্রধান গল্প থেকে বেরিয়ে অনেক কথা বলে ফেলেছি হয়তো। তখন আমি ঘরে বসে নিয়মিত জ্যোতিষ চর্চা করি। বিভিন্ন মানুষ নিত্যদিন আমার বাড়িতে ভিড় জমায়। কেউ হাত দেখাতে আসে, কেউ বা তাদের ললাট বিচার করে ভাগ্য গণনা করতে, আবার কারোর ঠিকুজি তৈরি করি, আবার কোনো কোনো ব্যক্তির সাথে বিভিন্ন তন্ত্রমতের দিক নিয়ে আলোচনা করি। এইভাবেই আমার দিন কাটছিল। আবার কখনো কখনো বিভিন্ন মারাঠি সাহেবের পায়ের ধুলো পড়তো আমার বাড়িতে। আমি তো কতবার তাদের বাড়িও গিয়েছি নানা সমস্যার সমাধানে। সেই সব গল্প তো তোমাদের এর পূর্বেই বলেছি। তো সেইবার আমি সকালবেলায় ঘরে বসে পরমেশ্বরের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে সবে মাত্র বাইরের দিকে তাকাতেই দেখলাম একজন স্বল্প বয়সী তরুণ যুবক খানিকটা ইতস্তত বোধ সাথে নিয়ে ঘরের ভিতর ঢুকে এলো। যুবকটিকে দেখে আমি বুঝতে পারলাম সে ভীষণ চিন্তার মধ্যেই রয়েছে। তার চোখে মুখের অবস্থা কেমন যেন থমথমে হয়ে আছে। খোলা সদর দিয়ে ভেতরে ঢুকে সেই যুবক ঘরের সামনে এসে আমাদের উদ্দেশ্যে দুহাত জোর করে নমস্কারের ভঙ্গিমায় কম্পিত স্বরে বলল, আজ্ঞে, আপনি কি তারানাথ চক্রবর্তী? আপনার সাথে আমার বিশেষ প্রয়োজন ছিল। আমি সেই যুবকের দিকে কয়েক মুহূর্ত অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। যে কোনো মানুষকে নিখুঁতভাবে পর্যবেক্ষণ করাই ছিল আমার সর্বপ্রথম কাজ। সেই যুবকের দিকে বেশ কিছু সময় তাকিয়ে থেকে আমি তার প্রশ্নের জবাবে বললাম, হ্যাঁ বাবা, তুমি সঠিক জায়গাতেই এসেছ। এটাই হলো তারানাথ চক্রবর্তীর গৃহ, আর আমি হলাম তারানাথ চক্রবর্তী। তুমি উঠে এসো সবার আগে, তারপর আমায় জানিও তোমার সমস্যার কথা। সেই যুবক নিচে দাঁড়িয়ে থেকে বিস্মিত গলায় বলল, আপনি জানলেন কি করে যে আমি কোনো সমস্যায় পড়ে আপনার কাছে এসেছি? যুবকের এই প্রশ্নে আমার সত্যি হাসি পেল। আমি মৃদু হেসে তার দিকে তাকিয়ে বললাম, এ তুমি খানিকটা বালকসুলভ প্রশ্ন করে ফেললে বাবা। আমার কাছে আজ অবধি যে বা যারাই এসেছে তারাই কোনো না কোনো বিপদের মুখোমুখি হয়েই সে বিপদ থেকে পরিত্রাণ পাওয়ার উদ্দেশ্যেই আমার কাছে এসে হাজির হয়েছে। বিপদে না পড়লে কি আর মানুষ চট করে আমাদের কাছে আসে? তাছাড়াও তোমার চোখ মুখের অবস্থা দেখেই বেশ বোঝা যাচ্ছে যে তুমি কোনো একটা বিষয় নিয়ে রীতিমতো দুশ্চিন্তার মধ্যেই রয়েছ। সারা জীবনব্যাপী এত এত বিপদগ্রস্ত মানুষকে চোখের সামনে দেখেছি যে এখন মানুষ দেখলেই বুঝতে পারি। আমার কথা শুনে সেই যুবক এবার উঠে এলো ওপরে। আমি তাকে আমার মুখোমুখি বসতে বললাম। সে আমার মুখোমুখি বসে অনুরোধের ভঙ্গিমায় বলল, একটু জল খাওয়াতে পারবেন চক্রবর্তী মশাই? আসলে অনেকখানি পথ এসেছি তো, তাই ভীষণ তৃষ্ণা পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আমি এবার ঘরের ভেতর থেকে ঠান্ডা এক ঘটি জল এনে তা বাড়িয়ে দিলাম সেই যুবকের দিকে। ঘটিখানা হাতে নিয়ে ঢকঢক করে সেই জল গলৎকরণ করল ওই যুবক। জল খাওয়া শেষ হলে চোয়ালবে গড়িয়ে আসা সরু জলের ধারা কম্পমান হাতের তালুতে মুছে ফেলল সে। তারপর এক অদ্ভুত অসহায় দৃষ্টিতে তাকালো আমার দিকে। বন্যা স্রোতে ভেসে যাওয়ার পূর্বে মানুষ যেমন আঁকড়ে ধরতে চায় সামান্য খড়কুটোটুকু, ঠিক সেরকমই এক আকুতি দেখলাম তার দুই নয়নের মধ্যে। আমি এবার নীরবতা ভঙ্গ করে বলে উঠলাম, বলো বাবা,
তোমার নাম কি, কোথায় তোমার বাড়ি, আর ঠিক কি সমস্যায় পড়েছো যার কারণে আজ আমার এখানে আসতে হয়েছে তোমায়? আমার প্রশ্নে সেই যুবক এবার খানিকটা ধাতস্থ হয়ে দুই হাত জড়ো করে বলল, নমস্কার চক্রবর্তী মশাই, আমার নাম সুদর্শন তালুকদার। আমার পিতামাতা আমার বিবাহ ঠিক করেছেন। আজ থেকে ঠিক 7 দিন পর আমার বিবাহ। আর এই বিয়ে নিয়েই আমি ভীষণ চিন্তার মধ্যে রয়েছি। আমার রাতের ঘুম উড়ে গিয়েছে। জীবন থেকে শান্তি নামক উপাদানটি পুরোপুরিভাবে বিলীন হয়ে গিয়েছে আগামী দিনের কথা ভেবে। কেন সুদর্শন, তোমার বিবাহ 7 দিন পর, এ তো অতি উত্তম কথা। তাহলে এই নিয়ে দুশ্চিন্তা করার মতনই বা কি এমন কারণ রয়েছে? চক্রবর্তী মশাই, আপনি আমার অতীতের কথা শোনেননি, তাই এত সহজে এই কথাটা বলে দিতে পারলেন। অবশ্য সেই দোষ আমি আপনাকে দিচ্ছি না একেবারেই, কারণ ভুলটা আমারই। প্রথম থেকে আপনাকে আমার সবটা বলা উচিত ছিল, তাই এবার আগাগোড়াই সবকিছু খোলসাভাবে বলছি। এর পূর্বে আমার দুটি বিবাহ হয়েছে, কিন্তু আমার কোনো স্ত্রী 7 দিনের বেশি জীবিত থাকেনি। আপনাকে কি বলবো চক্রবর্তী মশাই, এই এক অবিশ্বাস্য অস্বাভাবিক ঘটনা। আমি প্রথমবার মা বাবার পছন্দে সুলেখা নামের একটি মেয়েকে বিবাহ করেছিলাম। সুলেখাকে আমারও বেশ ভালোই লেগেছিল। সেই মেয়ে ছিল যেমন কাজের, ঠিক তেমনই ভালো মনের। ওই যে কথায় বলে না, রূপে লক্ষ্মী আর গুণে সরস্বতী, খানিকটা সেই রকম। সুলেখারও আমাকে বেশ পছন্দ হয়েছিল। তবে আমাদের বিবাহের পরপরই আমি সুলেখার মধ্যে লক্ষ্য করলাম নানা অদ্ভুত আচরণ এবং কথাবার্তা। সুলেখা মাঝে মধ্যে এমন এমন সব কথা বলতো, বাস্তবে যাদের কোনো ভিত্তিই নেই। সুলেখা বলতো ও নাকি কোন এক অদ্ভুত অদৃশ্য বিকৃত ছায়ামূর্তিকে ঘোরাঘুরি করতে দেখেছে আমাদের বাড়িতে। সুলেখা যেন আমার কাছাকাছি আসতে ভীষণ ভয় পেত। সবসময় অদ্ভুতভাবে ভয়ার্ত দৃষ্টিতে চারপাশের প্রতি নজর রাখত। আমাকে বারে বারে বলে বোঝানোর চেষ্টা করত যে একটা কালো মতন অস্বাভাবিক ছায়ামূর্তিকে নাকি সে দেখতে পাচ্ছে। সে ছায়ামূর্তি তার ক্ষতি করার চেষ্টা করছে। আমি সুলেখার কোনো কথাই বিশ্বাস করতাম না। এসব কথা কি আর বিশ্বাস করা যায়? আচ্ছা আপনি বলুন, সুলেখা বলছে সে নাকি কাউকে দেখতে পাচ্ছে, অথচ আমরা সেইখানে একই সময় উপস্থিত থেকেও কোনো কিছু লক্ষ্য করছি না। তাহলে এবার আমাদের কি করা উচিত? নিজের চোখে যা দেখছি, অর্থাৎ কোনো কিছুই সেখানে নেই, তা নাকি সুলেখার বলা অবান্তর কিছু কথা। সুলেখার অবস্থা যতদিন যেতে লাগলো ততই আরো খারাপ হতে আরম্ভ করলো। সে সর্বদা ভয়ে তটস্থ হয়ে থাকত। সুলেখার এইরূপ অস্বাভাবিক অবস্থা দেখে আমার মনের মধ্যে একটা আশঙ্কা দানা বাঁধল ক্রমশ। আমার মনে হলো, তাহলে কি সুলেখার কোনো মানসিক বিকার ছিল বিবাহের পূর্ব থেকেই, আর সেই কথা সম্পূর্ণ গোপন করে তার মা বাবা আমার সাথে বিবাহ দিয়ে দিয়েছে তার? আমি আমার পরিবারের মানুষকে এই আশঙ্কার কথা জানাতেই তারা সুলেখার মাতা পিতাকে ডাক পাঠালেন। সুলেখার মাতা পিতা এসে আমাদের আশঙ্কার কথা জানতে পেরে তারা জোর গলায় এ কথা বললেন যে সুলেখার বিবাহের পূর্বে সামান্যতম কোনরূপ বিকারগ্রস্ত ভাব ছিল না। সে ছিল সম্পূর্ণ স্বাভাবিক, সাধারণ এক মেয়ে। যা অস্বাভাবিক কিছু ঘটছে তা বিয়ের পর শ্বশুরবাড়িতে আসার পর থেকেই। সুতরাং এতে তাদের বিন্দুমাত্র কোনো দোষ নেই। তারা আমাদের কাছ থেকে কোনো কিছুই গোপন করেননি। সুলেখার মা বাবার কথা আমার ঠিক বিশ্বাস হয়নি। পরে গোপনে আমি ছদ্মবেশে সুলেখার গ্রামে গিয়ে খোঁজখবর নিয়ে দেখেছি যে সত্যি তার মা বাবা যা বলছে তা একেবারে মিথ্যে নয়। সুলেখার বিন্দুমাত্র মানসিক অসুস্থতা ছিল না বিয়ের পূর্বে। যা ঘটেছে তা সবই বিয়ের পরপর। ঠিক 7 দিনের মাথায় সুলেখার মৃতদেহটা আমি আবিষ্কার করলাম 3 সন্ধেবেলায় ঘরের ভেতর থেকে। ওর গলা টিপে দম বন্ধ করে হত্যা করেছিল কেউ। মেয়েটার ফর্সা গলায় কালশিটের কালো দাগ পড়ে গিয়েছিল। সুলেখার মৃতদেহ দেখে যেটুকু বুঝতে পেরেছিলাম তাতে সে মরণকালে মাত্রাতিরিক্ত ভয় পেয়েছিল। তার 2 চোখ উত্তেজনায় অক্ষিকোটর থেকে বেরিয়ে আসার উপক্রম হয়েছিল। মুখের মধ্যে থেকে জীবের বেশ কিছুটা অংশ বেরিয়ে গিয়েছিল উল্টো হয়ে। শরীরের বিভিন্ন অংশে ছিল অসংখ্য কাটা ছেঁড়ার দাগ। পরনের কাপড় ছিল আলুথালু। সুলেখার মৃত্যু চিরকাল রহস্যময় থেকে গেল। তাকে যে কে মারল, কেন মারল, এসব প্রশ্নের কোনো সৎ উত্তর আমরা খুঁজে বের করতে পারলাম না। আপনি বিশ্বাস করবেন না চক্রবর্তী মশাই,
আমাদের পরিবারের অনেকজন মানুষ থাকা সত্ত্বেও কোনো এক ব্যক্তি যে কিভাবে সকলের চোখ এড়িয়ে একেবারে ঘরের মধ্যে ঢুকে গিয়ে আমার স্ত্রীকে হত্যা করলো, এ প্রশ্ন সকলকেই ভাবিয়ে তুলেছিল। একটানা এত দূর অবধি বলার পর সুদর্শন একটু থামল। আমার দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকাতে আমি চোখের ইশারা করে তাকে বুঝিয়ে দিলাম যে আমি মনোযোগ সহকারে তার সমস্ত কথা শুনছি। সে যেন বিরতিহীনভাবেই সবটুকু বলে চলে। পুনরায় আবার বলতে আরম্ভ করলো সুদর্শন। এই ঘটনার ঠিক 2 বছর পর আমি আবার বিয়ের পিঁড়িতে বসলাম। তবে এইবার পাত্রী ছিল আমার নিজের পছন্দ করা মেয়ে। আমাদের গ্রামের এক গরিব ব্রাহ্মণের মেয়ে ছিল পদ্মা। পদ্মা ছোট থেকে আমাদের বাড়িতে যাওয়া আসা করতো খুব। পদ্মার বাবা ছিলেন আমাদের বাড়ির কুলপুরোহিত। পদ্মা এবং আমার সম্পর্ক ছিল বরাবর বড় সুন্দর। ছোটবেলায় পদ্মাই ছিল আমার একমাত্র খেলার সঙ্গিনী। তারপর আমাদের বয়স যত বাড়তে থাকলো ততই সেই সম্পর্ক অন্য মোড় নিতে থাকলো। সুলেখার মৃত্যুর পর আমি ভীষণভাবে একলা হয়ে গেলাম। সবসময় আমার মনের মধ্যে একটা অপরাধ বোধ কাজ করত। ভাবতাম সকলেই হয়তো আমাকে ভুল বুঝেছে, ভেবেছে সুলেখার মৃত্যুর জন্য কোনো না কোনোভাবে হয়তো আমিই দায়ী, কিংবা আমার গাফিলতিতেই একটা মেয়ে যে বিয়ে করে সদ্য সংসার করতে এসে মারা গিয়েছে। কিন্তু আমি নিজে জানতাম যে এতে আমার কোনো দোষ ছিল না। এই রকম অবস্থায় আমাকে মানসিকভাবে অনেক সাহস জুগিয়েছিল পদ্মা। 2 বছর পর আমি তাকে বিবাহ করার সিদ্ধান্ত নিই। পদ্মাও আমার প্রস্তাবে রাজি হয়ে গেল। তাই 2 পরিবারের তরফ থেকে আমাদের বিবাহ দেওয়া হলো। চক্রবর্তী মশাই, তখন কি জানতাম যে আমার প্রথম পক্ষের স্ত্রী সুলেখার সাথে যে ঘটনা ঘটেছিল সেই একই ঘটনা ঘটতে চলেছে পদ্মার সাথে। তাহলে কখনোই আমি পদ্মাকে বিবাহ করে আমার স্ত্রীর মর্যাদা দিতাম না। বিয়ের পরের দিন থেকেই চোখের সামনে বদলে গেল পদ্মার রূপ। সুলেখা আমাদের গ্রামের মেয়ে ছিল না, তাই আমি ওকে বিয়ের আগে বিশেষ খুব একটা চিনতাম না। কিন্তু পদ্মা, তাকে তো আমি ছোটবেলা থেকেই দেখে আসছি। সে তো একেবারে সুস্থ স্বাভাবিক মস্তিষ্কের একজন মানুষ ছিল, অথচ আমার সাথে বিয়ের পর দিন থেকেই সে পুরো বদলে গেল। অন্ধকার ঘরে সে একা ঢুকতে ভয় পেত, ঠিক যেরকম ভয় সুলেখার চোখে মুখে আমি দেখেছিলাম, হুবহু একই ভয়ের আতঙ্ক ফুটে উঠত পদ্মার চোখে। দ্বিতীয় দিন রাতে যেদিন পদ্মা আমায় বলল যে ও নাকি কালো মতন কি যেন একটা ছায়া মূর্তিকে বেশ কয়েকবার দেখেছে, তখন আমার বুকটা একটা অজানা শিরশিরে আতঙ্কে কেঁপে উঠেছিল। কোথাও যেন বুঝতে পারছিলাম যে ঘটনা সুলেখার সাথে ঘটেছে সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে চলেছে পদ্মার সাথে। তবে এই সমস্ত কিছু বাস্তবে কি করে সম্ভব সেটাই আমার মাথায় ঢুকছিল না। সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক 2টি মেয়ে কিনা আমাকে বিয়ে করার পর বদ্ধ উন্মাদ হয়ে গেল এবং অস্বাভাবিকভাবে মারা গেল ঠিক 7 দিনের মাথায়। একদিন গভীর রাতে আমার পাশে শুয়ে থাকা পদ্মার শরীরে স্পর্শ হতেই আমি ধরাস করে লাফিয়ে উঠলাম। মধ্যরাতের অন্ধকারে পদ্মার শরীরে হাত ঠেকাতেই আমার মনে হলো আমি যেন কোনো মানুষের শরীরে নয়, বরং এক বালতি বরফ গলা ঠান্ডা জলের মধ্যে হাত ডুবিয়ে ফেলেছি ভুলবশত। ঘরের এক কোণে জ্বলতে থাকা হ্যারিকেনের আলো বেশ কিছুটা বাড়িয়ে দিয়ে তক্তার দিকে এগিয়ে আসতেই যে ভয়াবহ দৃশ্য দেখেছিলাম তাতে পুরোপুরি কাঠ হয়ে গিয়েছিল আমার গোটা শরীর। বিছানার মধ্যে মুড়ে পড়েছিল পদ্মার শরীরটা। সত্যি অদৃশ্যে কেউ গলা টিপে তাকে মেরে ফেলেছিল। এরপর আমি বুঝতে পারছিলাম যে সুলেখা কিংবা পদ্মা ওরা ভুল কিছু বলেনি। সত্যি ওরা দুজন কোনো একটা ছায়া মূর্তিকে দেখতে পেত। তবে সেই ছায়া মূর্তিটিকে দেখবার ক্ষমতা আমাদের কারোর ছিল না এবং ওই ছায়া মূর্তি হয়তো ওদের মেরে ফেলেছিল, এই ব্যাপারে আমি নিশ্চিত। কিন্তু এই ছায়া মূর্তি আসলে কে? সে কেন আমার 2 স্ত্রীকে মেরে দিল? তার সাথে আমার কিসের শত্রুতা? তার সাথে ওদেরই বা কিসের শত্রুতা? এই সমস্ত প্রশ্নের সামান্যতম কোনো উত্তর আমার কাছে ছিল না, আজও নেই। আমি পরিষ্কার বুঝতে পারলাম যে এটা একটা অতিলৌকিক বিষয়, এর সাথে নির্ঘাত কোনো অতৃপ্ত প্রেতাত্মার সংযোগ রয়েছে।
চক্রবর্তী মশাই, অনেক সন্ধানের পর আমি আপনার নাম জানতে পারলাম এবং মানুষজনের মুখে আপনার সম্পর্কে বহু প্রশংসার কথা শুনলাম। আপনার বিশেষ ক্ষমতার কথা জানতে পেরে আজ আমি কোনো উপায়ন্তর খুঁজে না পেয়ে তড়িঘড়ি ছুটে এসেছি আপনার কাছে, যাতে আপনি এই সমস্যার কোনো একটা বিহিত করতে পারেন। আমার মা বাবা আমার জন্য মেয়ে ঠিক করেছে। আর মাত্র 7 দিন পর আমার 3য় বিয়ে। তবে আমি পুরোপুরি নিশ্চিত যে এবারেও যে মেয়েটির সাথে আমার বিয়ে হতে চলেছে তারও কপালে অকাল মৃত্যু ঘনিয়ে আসবে। মাত্র 7 দিনের আয়ু তার জন্য নির্ধারিত হয়ে যাবে, আর এটা আমি কিছুতেই চাই না। আপনি কিছু একটা করুন চক্রবর্তী মশাই। আপনি হলেন আমার একমাত্র ভরসা। আমি আমার বাড়িতে এই বিয়ে নিয়ে আপত্তি জানিয়েছিলাম, কিন্তু আমার পরিবারের মানুষেরা আমার সেই আপত্তি গ্রাহ্য করেনি। তারা ভেবে নিয়েছে যে এর আগে যে 2টি ঘটনা ঘটেছে সেটা নেহাতি কাকতালীয়ভাবে ঘটেছে। সুলেখা কিংবা পদ্মাকে কেউই গলা টিপে মারেনি, ওদের হয়তো অন্য কিছু হয়ে মৃত্যু ঘটেছিল। এই সমস্ত কথাবার্তা বলছে আমাদের বাড়ির লোকজন, তাই তারা এবার আমার 3য় বিয়ে দিতে চায়। এখন যা করার তা আপনাকেই করতে হবে চক্রবর্তী মশাই। এতক্ষণ যাবৎ নিজের জীবনের সাথে হওয়া এই অভিশপ্তময় ঘটনার কথা বলে একটু চুপ হলো সুদর্শন। সমস্ত কিছু তার মুখ থেকে শোনার পর আমি এবার বললাম, দেখো সুদর্শন, তোমার কাছ থেকে যে ঘটনা আমি শুনলাম তা যে একেবারেই কাকতালীয় এ কথা আমি কখনোই বলতে পারবো না, কারণ একই ঘটনা কখনো বারবার ঘটতে পারে না কাকতালীয়ভাবে। তোমার বলা কথা অনুযায়ী তোমার পত্নী বিয়োগ হয়েছে, এবং তা 1 বার নয় 2 বার। অনেক সময় এমনটা হয় কখনো কখনো গ্রহের দোষে অথবা কখনো কখনো ভাগ্য লিখনের কারণেও হয়ে থাকে। আচ্ছা সুদর্শন, তুমি তোমার ডান হাতের তালুখানা একবার মেলে ধরো তো বাবা। আমি তোমার হস্তরেখা বিচার করে দেখি তোমার রেখা ঠিক কি বলছে। আমার কথা শুনে এবার কিছুটা ভয় ভয় ডান হাতে তালু মেলে ধরল সুদর্শন আমার চোখের সামনে। বেশ কিছু সময় ধরে খুব বিচক্ষণতার সাথে নিখুঁতভাবে আমি হস্তরেখা বিচার করে তাকে জানালাম যে তার হাতে সামান্যতম কোনোরূপ পত্নী বিয়োগের সম্ভাবনা নেই। তার মানে এই ঘটনা কোনো গ্রহদোষে কিংবা ভাগ্যের কারণে ঘটছে না, এই ঘটনা কেউ ঘটাচ্ছে, আর যে ঘটাচ্ছে সে যে কোনো অদৃশ্য অশুভ শক্তি, এই কথা নতুন করে সুদর্শনকে আর আমায় বুঝিয়ে বলতে হলো না, সে নিজেই বুঝতে পারল। অত্যন্ত ঘাবড়ে গিয়ে সুদর্শন বলল, এবার তাহলে কি হবে চক্রবর্তী মশাই? আপনি দয়া করে এই সমস্যার কোনো এক সমাধান করুন। দয়া করুন চক্রবর্তী মশাই, দয়া করুন। আমি আমার নিজের জন্য বলছি না, আমি বলছি সেই নিরীহ মেয়েটির জন্য যে আমাকে বিবাহ করে নিজের অজান্তেই নিজের মৃত্যুর পরোয়ানা জারি করতে চলেছে। এই অপশক্তিকে আপনাকে ধ্বংস করতেই হবে। মানুষের মুখে শুনেছি আপনার নাকি অনেক ক্ষমতা। আপনি বহুবার বিভিন্ন জায়গায় গিয়ে নানান আদি ভৌতিক অতিলৌকিক সমস্যার সুরাহা করেছেন। দয়া করে এবারও তা করুন, না হলে আমার জীবন পুরোপুরি ছাড়খাড় করে দেবে সেই অপশক্তি। আমি আপনার কাছে 2 হাত জোড়ে মিনতি করছি চক্রবর্তী মশাই, আপনি বাঁচান আমাকে। এহেন গুরুতর সমস্যা থেকে আপনি আমায় বাঁচান। আহা সুদর্শন, তুমি এইভাবে হাত জোর করো না। যে কোনো মানুষের বিপদের কথা শুনে তাদের সেই বিপদ থেকে উদ্ধার করার জন্য সাহায্য করাই হলো আমার প্রধান কাজ, আমার মূল কর্তব্য। এবারে সেই নিয়মের ব্যতিক্রম কিছু হবে না, তাই তুমি নিশ্চিন্তে থাকতে পারো। আমি আমার ক্ষমতা মতন যথাসাধ্য চেষ্টা করব তোমার জীবন থেকে এই অপশক্তির উপদ্রব চিরতরের মতন দূর করার জন্য। আশা করি মঙ্গলময় ঈশ্বর তোমাকে এই অপশক্তির করালগ্রাস থেকে মুক্তি দেবেন। তুমিও আর 5টা সুস্থ স্বাভাবিক পুরুষের মতনই সংসারী হয়ে উঠতে পারবে। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো চক্রবর্তী মশাই। না, ধন্যবাদ দিয়ে আমি আপনাকে ছোট করতে চাই না। শুধু এটুকুই বলবো যে মঙ্গলময় ঈশ্বর যেন এভাবেই আপনার মতো কিছু মানুষকে সব সময় এই জগৎ সংসারে পাঠায়, যারা আমাদের মতন এরূপ সাধারণ মানুষের দিশাহীন বিপদগ্রস্ত অবস্থা থেকে মুক্তি দেওয়ার জন্য এগিয়ে আসে নিঃস্বার্থভাবে। চক্রবর্তী মশাই, তাহলে আপনি আমার সাথে আমার গৃহে যাবেন তো? সেখানে না গেলে আপনি ওই অপশক্তির মুখোমুখি হতে পারবেন না। হ্যাঁ, আমি যাব। আমাকে যে যেতেই হবে, তুমি কোনো চিন্তা করো না সুদর্শন।
এবার আমিও সেখানে উপস্থিত থেকে তোমার বিয়ে দিয়ে তবেই বাড়ি ফিরে আসব, এবং এটাও দেখব যে ওই অতৃপ্ত অশরীরী প্রেতাত্মা কিভাবে তোমার স্ত্রীর মৃত্যুর কারণ হতে পারে। এইভাবে এক অপশক্তির কবলে পড়ে আমি কিছুতে আর কোনো নিরীহ মেয়েকে মৃত্যুর মুখে ঢলে যেতে দেব না। এটা আমার নিজের কাছে নিজের প্রতিজ্ঞা। সুদর্শন, তুমি এখানে একটু বসো বাবা। আমি চট করে কিছু প্রয়োজনীয় টুকিটাকি জিনিসপত্র আমার ঝোলার মধ্যে ভরে নিয়ে বেরিয়ে আসছি। তারপর না হয় একসাথেই আমরা দুজনে রওনা দেব তোমাদের বসত বাড়ির উদ্দেশ্যে। আমার কথা শুনে সুদর্শন বড় ভক্তি ভরে আমায় প্রণাম করলো নত হয়ে। আমি দুহাত ভরে তাকে আশীর্বাদ করলাম। কথা বলে আচমকা উঠে দাঁড়াতেই খোলা সদর দরজার দিকে আমার চোখ গেল। আমাদের বাড়ির ঠিক বাইরে থাকা একটা মস্ত বড় ঢ্যাঙা কদম গাছের দিকে, আর সেদিক পানে তাকাতেই আমার হৃদয় জুড়ে একটা ভয়ের অনুভূতি ছড়িয়ে পড়ল। আমার গায়ের প্রতিটা লোমকূপ একটা একটা করে খাড়া হয়ে গেল, কারণ আমি দেখলাম সেই মস্ত বড় লম্বাটে কদম গাছটার গুড়ি ডাড়ালে দাঁড়িয়ে রয়েছে আষাঢ়ের কালো মেঘের ন্যায় কুচকুচে কালো এক ছায়া। কোনো কায়া নেই সেখানে, কেবলমাত্র এক কায়াহীন ছায়া উপস্থিত রয়েছে। তার মাথা লম্বা লম্বা কালো চুল বিষাক্ত গোখরো সাপের বাচ্চার মতো কিলবিল করছে মুহুর্মুহু। সেই কালো ছায়া মূর্তির দু চোখ যেন বেরিয়ে আসছে এক ভীষণ উজ্জ্বল লালচে আলোর জ্যোতিতে। সেই দুই চোখের আলোর দীপ্তি জ্বলজ্বল করে জ্বলছে, নিভছে ক্ষণে ক্ষণে। বাঘিনী যেমন শিকারের পূর্বে নিরীহ শিকারটির প্রতি ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুতি নেয়, ঠিক সেই রকমই ওই অতৃপ্ত অশরীরী বিদেহী আত্মা প্রস্তুতি নিচ্ছে তার তৃতীয় শিকারের জন্য। সে যে সুদর্শনকে ধাওয়া করে এত দূর আমার কাছে এসে উপস্থিত হতে পারে, এ কথা হয়তো একবারের জন্য ভাবতে পারেনি সুদর্শন। সেই অশরীরীর ছায়ামূর্তি ক্রূর দৃষ্টিতে তাকিয়েছিল আমার দিকে। আমার চোখের প্রতি চোখ রেখে সে যেন আমায় বোঝানোর চেষ্টা করছিল আমি কোনোভাবেই যেন সুদর্শনকে সাহায্য করতে না যাই, এতে আমারই বিপদ ঘনিয়ে আসবে। কিন্তু আমিও তারানাথ চক্রবর্তী তথা তারানাথ তান্ত্রিক, এইভাবে কখনোই আমি একটা নিরীহ ছেলের সাংসারিক জীবন এবং একটি নিরপরাধ মেয়ের প্রাণ নষ্ট হতে দিতে পারি না। আমি দ্রুত পায়ে ঘরের মধ্যে প্রবেশ করে বেশ কিছুটা সিঁদুর মাখা শুকনো বেলপাতা নিয়ে এসে ডান হাতে তালুতে ভালো করে ঘুরিয়ে বিড়বিড় করে মন্ত্রপাঠ করে বাতাসের মধ্যে ছুঁড়ে দিলাম, আর চিৎকার করে বললাম, যা যা শিগগিরই এখান থেকে চলে যা। তোর বাসনা এবার আমি কিছুতেই পূরণ হতে দেব না। এইভাবে কোনো নিরীহ মেয়েকে তুই মৃত্যুর মুখে ঠেলে দিতে পারবি না সর্বনাশিনী, তোর ধ্বংস অনিবার্য। এই কথা বলা সে সিঁদুর মাখানো বেলপাতার গুঁড়ো বাতাসের বুকে ছুঁড়ে দিতে ওই অশরীরী প্রেতাত্মা মিলিয়ে গেল কদম গাছের তলা থেকে। একটা দমকা ঝোড়ো বাতাস ছুটে এলো আমাদের ঘর পানে। আমার বলা কথা শুনে ভীষণ রকমই চমকিত হলো সুদর্শন। সে উঠে দাঁড়িয়ে তৎক্ষণাৎ উত্তেজিত কণ্ঠেই জিজ্ঞাসা করল, কি হলো, কি হলো চক্রবর্তী মশাই? আপনি হঠাৎ করে এত উত্তেজিত হয়ে পড়লেন কেন? আর কার উদ্দেশ্যে এই সকল কথা বললেন? কোথাও তো কেউ নেই। আমি সুদর্শনের দিকে তাকিয়ে বললাম, ছিল ওই যে বাইরের ওই কদম গাছটা দেখছো, ওই কদম গাছের নিচে এক অতৃপ্ত অশরীরী প্রেতাত্মা এসে দাঁড়িয়েছিল। এই কিছু মুহূর্ত আগেই তুমি তাকে দেখতে পাওনি। কোনো সাধারণ মানুষের পক্ষে তাকে দেখা সম্ভব নয়। খালি চোখে সবসময় তাদের দেখা যায় না। যতদূর তাকে দেখে মনে হলো তাতে এই সেই অশরীরী যে পরপর তোমার দুই স্ত্রীকে হত্যা করেছে গলা টিপে। সে তোমাকে অনুসরণ করে আমার এই স্থানে পর্যন্ত এসে উপস্থিত হয়েছিল। আমার কথা শুনে পুরোপুরি স্তম্ভিত হয়ে গেল সুদর্শন। খানিকক্ষণ পর সে বিস্ময়ের ঘোর কাটিয়ে বলল, সে কি চক্রবর্তী মশাই, এই যে বড় সাংঘাতিক কথা। এবার কি হবে? কি আবার হবে? তুমি এখানেই বসে আমার জন্য অপেক্ষা করো। আমি কিছুক্ষণের মধ্যেই প্রস্তুতি হয়ে বেরিয়ে আসছি। আমিও তারানাথ তান্ত্রিক, এর শেষ দেখে তবেই ছাড়ব। একটানা এত দূর যাবৎ গল্প বলার পর ঠাকুরমশাই
এবার স্বল্প কিছুটা সময়ের জন্য একটু থামলেন। আমি এবং কিশোরী আমরা একে অপরের প্রতি দৃষ্টি বিনিময় করলাম। দেখলাম ঠাকুরমশাই ইতিমধ্যে বেশ অস্থির হয়ে উঠেছেন। তার সমগ্র শরীর জুড়ে ছড়িয়ে পড়েছে এক চাঞ্চল্যকর অনুভূতি। তিনি আমাদের দিকে তাকিয়ে খানিকটা বিরক্ত মেশানো গলায় বললেন, বুঝলে হে কিশোরী, এবার আমাকে একটিবার ঘরের ভেতরে গিয়ে গড়গড়াখানা সাজাতেই হবে। গড়গড়ায় টান না দিলে আর যে দেখি একেবারেই চলছে না। গল্প বলায় সঠিকভাবে মনোনিবেশও করতে পারছি না কিছুতে। তোমরা একটু বসো, যদি প্রয়োজন হয় তাহলে চারিকে বলো সে তোমাদের জন্য আরেক কাপ করে চা করে দেবে। আমি একটিবার ঘরে যাই, গড়গড়াখানা ভালো করে সাজিয়ে আনি। তামাক না খেলে আর মনোযোগ সহকারে গল্প বলতে পারবো না কিছুতেই। আর একটিও বাক্য ব্যয় না করে ঠাকুরমশাই এবার সোজা হয়ে উঠে দাঁড়ালেন। তারপর বিচলিত পদক্ষেপে প্রবেশ করলেন ঘরের ভেতর। আমি কিশোরীর দিকে তাকিয়ে কিছুটা হাসার চেষ্টা করলাম। বললাম, নাও ভাই, ঠাকুরমশাই যখন ধূমপানের বিরতি নিলেন তখন এই সুযোগে আমরাও বরং একটু ধূমপানে মগ্ন হই। কিশোরী আমার কথা শুনে সিগারেটের প্যাকেট থেকে দুটি সিগারেট বার করল। তবে তার বেজার মুখটা দেখে আমার খুবই খারাপ লাগলো। কি আর করা যাবে, তারানাথকে আমরা যথেষ্ট শ্রদ্ধা করি। তারানাথের সামনে সিগারেট খাওয়া, এ কথা আমরা ভাবতেই পারি না। বাইরে জানালার দিকে তাকালাম, দেখলাম এক রাশ ঘন কালো মেঘ এলোমেলোভাবে ছড়িয়ে রয়েছে, আর মাঝে মধ্যে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে। আমি কিশোরীর দিকে তাকিয়ে আবার বললাম, চলো কিশোরী, ওই বারান্দায় গিয়ে দুটো সিগারেট খাই। সে গাম্ভীর্যপূর্ণ স্বরে বলল, আরে ধুর, গল্পের মাঝে এরকম বিরতি আমার একেবারেই অপছন্দের একটি বিষয়। এতে গল্প শোনার খেয়েই নষ্ট হয়ে যায়। কিন্তু কি আর করব বলো, ঠাকুরমশাইয়ের গড়গড়ায় টান না দিলে যে চলবে না। অগত্যা এই সুযোগে আমরাও একটু ধূমপান করি বড়। আমরা তারানাথের বৈঠকখানা ছেড়ে বারান্দার কাছে গিয়ে দাঁড়ালাম। তারপর কিশোরী নিজের বুক পকেট থেকে পাসিং শো সিগারেট বের করে একটি আমার হাতে দিল এবং একটি নিজে নিল। তারপরে আমরা দুজনে মিলে সিগারেট ধরালাম। বাইরের এই অতিলৌকিক পরিবেশ বড়ই ভালো লাগে, আর বিশেষ করে তারানাথের গল্প বলার যা গুণ, তাতে যে কোনো শ্রোতা মুগ্ধ হয়ে যেতে পারে। সত্যি মানুষটার মধ্যে এই অতিলৌকিক ক্ষমতা কতটা আছে তা আমরা জানি না, কিন্তু আমরা এটুকুনি জানি যে তারানাথ যে কোনো সামান্য বিষয়কেও গল্প বলার ভঙ্গিতে বেশ সুন্দরভাবে ফুটিয়ে তোলেন। সত্যি মানুষটাকে দেখে আমরা অনেক কিছু শিখতে পারি। তারানাথ কিন্তু শুধু গল্প বলিয়ে নয়, সে একজন প্রকৃত ফিলোসফার। বাইরের আকাশের দিকে তাকিয়ে এই সমস্ত আকাশ কুসুম ভাবছি। দেখতে দেখতে আমাদের ধূমপান করার পর্ব সমাপ্ত হলে আমরা অবশিষ্ট সিগারেটের ফিল্টার দুটো ছুঁড়ে ফেলে দিলাম। রান্নাঘরের ভেতর থেকে চারি বাইরে বেরিয়ে এলো আমাদের জন্য গরম গরম 2 পেয়ালা চা আর কিছু মুচমুচে খাস্তা নরম বড়া ভাজা নিয়ে। লোভনীয় সব খাবার দেখে কিশোরীর 2 চোখ উজ্জ্বল হয়ে উঠল। তার জিভে এক প্রকার জল চলে এলো তড়িঘড়ি। 2খানা বড়া একসাথে মুখের ভেতরে ভরে ভীষণ গরমে সে প্রায় লাফিয়ে উঠল। আমি তার অবস্থা দেখে হেসে গড়াগড়ি খেলাম। চারি দ্রুত ঠান্ডা 1 ঘটি জল নিয়ে এসে সেই ঘটির জল কিশোরীর দিকে বাড়িয়ে দিয়ে বলল, এই নিন কাকাবাবু, একটু তাড়াতাড়ি ঘটির জলটা খান তো। ইস, এইভাবে কেউ গরম বড়া ফুনা দিয়ে সোজা মুখের ভেতর ভরে নাকি? কিশোরীর সে যাতা অবস্থা হলো। গরমের চোটে তার ঠোঁট জিভ সব পুড়ে একাকার।
দুই চোখ দিয়ে নিদারুণ কষ্টে জল বেরিয়ে এলো বেচারার। আমি তার দিকে তাকিয়ে কিছুটা কঠিন সুরেই বললাম, সত্যি কিশোরী, তোমার সবেতেই অত্যন্ত বাড়াবাড়ি। বলি, এত তাড়াতাড়ি গরম বড়াগুলো মুখের ভেতর ভরার কি দরকার ছিল? খুব একটু যদি সবুর করে খেতে, তাহলে কি তোমার ভাগে কম পড়ে যেত নাকি? হ্যাঁ, আসলে তা নয়, তোমার শরীরে একেবারে ধৈর্য নেই, তাই তুমি কোনো কাজ ধৈর্যের সাথে শান্তশিষ্টভাবে করতেই পারো না। অধৈর্য আর ফলখানা হাতে নাতে পেলে তো আজ, হ্যাঁ? আর হবে অধৈর্য? থাক 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 কাকাবাবু, আপনি আর কিশোরী কাকাবাবুকে দয়া করে এরূপ বকাবকি করবেন না। এমনিতেই তিনি যথেষ্ট কষ্ট পেয়েছেন। আপনারা ধীরে সুস্থে খান, আমি রান্নাঘরের দিকে গেলাম। এই কথা বলে চারি পুনরায় পা বাড়ালো রান্নাঘরের দিকে। আমরা নিজেদের মতো চা পান করতে আরম্ভ করলাম। এভাবেই আরো বেশ খানিকটা সময় অতিবাহিত হওয়ার পর ঠাকুর মশাই জ্বলন্ত গড়গড়া হাতে বেরিয়ে এলেন কক্ষের বাইরে। তারপর তিনি নেশাতুর লাল লাল চোখে আমাদের দিকে এগিয়ে এসে তক্তপোষের ফাঁকা অংশে মুখোমুখি বসে গড়গড়া নলে মুখ ঢেকে হুড়ুক হুড়ুক শব্দে লম্বা টান দিল বেশ কয়েকবার। গড়গড়া নলে টান দেওয়ার পর তিনি নিজে থেকে বলতে আরম্ভ করলেন গল্পের পরবর্তী অংশ। সুদর্শনের সাথে আমি সেদিন রওনা হলাম তার বসত বাড়ির উদ্দেশ্যে। সুদর্শনের সাথে যখন তাদের বাড়ি এসে উপস্থিত হলাম, তখন বেলা প্রায় শেষের দিকেই বলা চলে। সূর্যালোকের অন্তিম আলো শেষবারের মতন পৃথিবীর বুকে খেলা করে বিদায় নিতে চলেছে। ছোট বড় নানান পাখপাখালির দল কিচির মিচির শব্দ করে গোলাপি গোধূলি আলো গায়ে মেখে উড়ে চলেছে যে যার বাসার দিকে। রাখাল বালকের দল গরু বাছুর সঙ্গে নিয়ে ফিরে যাচ্ছে গোয়াল ঘরের দিকে। ঠিক এইরকমই অবস্থায় আমরা গিয়ে উপস্থিত হলাম। সুদর্শনের বাড়ি যেখানে অবস্থিত সেই জায়গাটা বেশ নিরিবিলি এবং মানুষজনের বসবাস থেকে কিছুটা তফাতে বলা চলে। তবে তাদের বৃহৎ বাড়ি নজর কাড়া অবস্থা দেখে অতি সহজে বুঝতে পারলাম যে সুদর্শনের পিতারা আসলে অনেক ধনী পরিবারের মানুষ। সুদর্শনদের যৌথ পরিবার, একসাথে তাদের বাবা কাকা জ্যাঠা সকলেই থাকেন। সুদর্শনের সাথে বাড়ির ভিতরে প্রবেশ করা মাত্রই সে তার পরিবারের প্রতিটা মানুষের সাথে আমার পরিচয় করিয়ে দিল। সুদর্শনের পিতা মাতা অত্যন্তই ভালো মনের মানুষ, তা আমি প্রথম সাক্ষাতেই বিলক্ষণ বুঝতে পারলাম। সুদর্শন সকলকে বলল আমি নাকি তার এক গুরুদেব। সে বহু বছর আগে একবার আমার কাছে দীক্ষা নিয়েছিল। বিবাহ উপলক্ষে গুরুদেবকে গৃহে নিয়ে এসেছে সে। সুদর্শনের কথা শুনে সকলেই অত্যন্তই আনন্দিত হয়ে পড়ল। পরিবারের ছোট থেকে বড় সবাই একে একে এসে আমার পায়ের ধুলো মাথায় নিল। আমি তাদের প্রাণ ভরে আশীর্বাদ করলাম এবং সুদর্শনের উপস্থিত বুদ্ধি দেখে সত্যি ভারী মুগ্ধ হলাম। সে যদি আমার আসল পরিচয় দিত পরিবারের সকলের সামনে, তাহলে আমাকে নিয়ে নানান জল্পনা কল্পনা সৃষ্টি হতো। সকলেই মনে করত তাদের বাড়ির ছেলে বিয়ে করতে চায় না, আর সেই বাহানার কারণে নানান ভূত প্রেতের এই সমস্ত উল্টো পাল্টা জিনিসপত্রের অজুহাত দিচ্ছে। সুদর্শনের সাথে তাদের বাড়ির পিছনে থাকা একটা মস্ত বড় টলটলে জলে পরিপূর্ণ দিঘির ঘাটে গিয়ে উপস্থিত হলাম আমি। তখন চারপাশ জুড়ে রীতিমতন বেশ অন্ধকার ঘনিয়ে এসেছে। পরিবেশের মধ্যে এতক্ষণ অবধি যে সামান্য এক চিলতে আলোটুকু পাতলা চাদরের মতন বিছিয়ে ছিল, তাও মুছে যেতে বসেছে অল্প অল্প করে। দিঘির ঠান্ডা জলে নেমে ভালো করে হাত পা মুখ ধুয়ে শরীরে শীতল জলে ছিটে দিয়ে পুনরায় তাদের বাড়ির অন্দরমহলে প্রবেশ করে আমার জন্য নির্ধারিত কক্ষে এসে পরিষ্কার বস্ত্র পরলাম। সুদর্শনের মা সরস্বতী দেবী রেকাবি ভরা দুই থালায় বিভিন্ন ফলের টুকরো এবং মিষ্টান্ন নিয়ে এসে আমার সামনে তা নামিয়ে রেখে বললেন,
নিন গুরুদেব, এইগুলো সব আপনার জন্য। এখন এই সামান্য ফলারটুকু গ্রহণ করুন। রাতে বেশ ভারী রকমের কিছু আহার আপনার জন্য প্রস্তুত করতে বলেছি। আপনি কি কথা বলছেন সরস্বতী দেবী? এই এত কিছু আমি একসাথে একেবারেই খেতে পারবো না। আপনি দয়া করে এর অধিকাংশ ভাগে তুলে নিন। কি গুরুদেব, এই তো সামান্য কিছু খাবার আছে। বেশ, আপনি যতটা পারবেন ততটা খান, তারপর বাকিটা না হয় আমরা সকলে প্রসাদ রূপে গ্রহণ করব। আমার কিন্তু এরকম বিষয় একেবারেই পছন্দ নয়। আমি চাই না আমার এঁটো খাবার আপনারা সকলে প্রসাদ ভেবে তা খান। আচ্ছা সরস্বতী দেবী, আমি যদি আপনার ছেলে এবং ছেলের হবু বউয়ের জন্য 2খানা কবচ বানিয়ে দিই, তাহলে আপনি সেগুলো ওদের হাতে পরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে পারবেন? আসলে এই কবচ মহাশক্তিশালী রক্ষা কবচ। যে কোনো বিপদ আপদ থেকে রক্ষা করার ক্ষমতা সেই কবচের আছে। সুদর্শনকে নিয়ে চিন্তার বিষয়ে কোনো কারণ নেই, কারণ আমি নিজেই তার ডান হাতে রক্ষা কবচ বেঁধে দিতে পারবো। আপনারা শুধু আপনাদের পুত্রবধূটির বাম হাতে সেই কবচখানা বেঁধে দেওয়ার ব্যবস্থা করবেন এবং দেখবেন যাতে সেই কবচ কিছুতেই আপনার পুত্রবধূ দেহ থেকে আলাদা না করে রাখে। অবশ্যই পারবো গুরুদেব, কেন পারবো না? আপনি আমার ছেলে এবং তার হবু বউয়ের কথা ভেবে তাদের মঙ্গল কামনা করে রক্ষা কবচ বানিয়ে দিতে পারবেন, আর আমি তা ওদের হাতে বেঁধে দেওয়ার কাজটুকু করতে পারবো না? আপনি কোনো চিন্তা করবেন না গুরুদেব। আপনি রক্ষা কবচ প্রস্তুত করে আমার হাতে দেবেন। আমি নিজে দাঁড়িয়ে থেকে আমার পুত্রবধূর দেহে তা বন্ধন করে দেব খুব ভালোভাবে। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো গুরুদেব। আপনি দয়া করে এই কটা দিন আমাদের গৃহেই থেকে যান। আমার ছেলের বিবাহ দেখে তারপর না হয় ফিরবেন। বড় ভালো সময়ে আপনাকে নিয়ে এসেছে আমাদের ছেলে। সত্যি আপনি বড় ভালো মানুষ। আচ্ছা বেশ, ঠিক আছে সরস্বতী দেবী, আমি তবে আপনাকে কাল ওই রক্ষা কবচ প্রস্তুত করে দেব। আপনি আপনার পুত্রবধূর বাম হাতে লাল সুতোর সাথে খুব শক্তভাবে তা বেঁধে দেবেন এবং তাকে বলে দেবেন এই কবচ যেন কোনো অবস্থাতেই সে না খোলে সজ্ঞানে বা নিজের অজান্তেও। সরস্বতী দেবী আমায় প্রণাম জানিয়ে বেরিয়ে গেলেন ঘর থেকে। পরের দিন আমি একসাথে দুটি রক্ষা কবচ নির্মাণ করলাম। সেই রক্ষা কবচ মোটেও কোনো সামান্য তুচ্ছ কবচ নয়, অত্যন্ত শুভ শক্তি সম্পন্ন সেই রক্ষা কবচ, যার বা যাদের দেহে থাকে তাদের ধারে কাছেও ঘেঁষতে পারে না কোনো অশুভ শক্তি বা অতৃপ্ত প্রেতজনির আত্মবিশ্বাস। কোনো বিপদ আপদ ঘটতে পারে না, তারা সম্পূর্ণ সুরক্ষিত থাকে ওই রক্ষা কবচ ধারণকারী ব্যক্তিরা। আমি নিজে সুদর্শনের ডান হাতে সেই রক্ষা কবচ বেঁধে দিলাম এবং সরস্বতী দেবীকেও একখানি রক্ষা কবচ দিয়ে দিলাম তার পুত্রবধূর হাতে সেটা ভালোভাবে বেঁধে দেওয়ার জন্য। সরস্বতী দেবী কাল বিলম্ব না করে সেদিনই পালকি চড়ে রওনা হলেন হবু পুত্রবধূর বাপের বাড়ি যাবার জন্য। সুদর্শনদের বাড়িতে দ্বিতীয় রাত কাটানোর সময় আমার এক ভয়ানক অভিজ্ঞতা হলো। সেই অভিজ্ঞতা বেশ ভয়ের, রীতিমতন হাড় হিম করা ভয়। আমি জোর গলায় কথা বলতে পারি যে সেই রাতে যদি আমার জায়গায় অন্য কোনো মানুষের সাথে এই ঘটনা ঘটত, তাহলে সেই মানুষটি আর জীবিত থাকতো না, একেবারে হৃদযন্ত্র বিকল হয়ে মারা যেত তখনই। তারানাথের এই কথার সাথে সাথে হঠাৎই দূরে কোথাও প্রবল শব্দে বাজ পড়ল। আমি এবং কিশোরী আমরা দুজনে মিলে বেশ চমকে উঠলাম। তারানাথের গল্পের মাঝে কিশোরী টান টান উত্তেজনাপূর্ণ গলায় জিজ্ঞাসা করল, দ্বিতীয় রাতে আপনার ঠিক কি অভিজ্ঞতা হলো ঠাকুরমশাই? সেদিন রাতে আমি সবে মাত্র খাওয়া দাওয়া সেরে উঠে এসেছি দোতলায়। তোমাদের তো আগেই বলেছি সুদর্শনদের বাড়ি ঘর দুয়ারের অবস্থা ছিল বেশ ভালো। দোতলার একটি কক্ষ আমার জন্য
নির্ধারিত হয়েছিল। রাতের খাবার পর সঙ্গে সঙ্গে বিছানায় গা এলিয়ে দেওয়া আমার কোনো কালেরই স্বভাব নয়। কিছুটা সময় পায়চারি করা অত্যন্ত প্রয়োজনীয় একটি কাজ বলেই আমি মনে করি। ঘরের দরজা খুলে দোতলার বারান্দায় বেরিয়ে এসে আমি বেশ দ্রুত পদক্ষেপে পায়চারি করতে আরম্ভ করলাম। আকাশে সম্পূর্ণ গোলাকার চাঁদ না উঠলেও বেশ বড় সড়ো আকৃতির একটা হাত খাওয়া চাঁদ উঠেছিল বটে। চাঁদের হলদেটে সোনালি ঝকঝকে চাঁদনি আলো ছড়িয়ে পড়েছে চতুর্দিকে। একটা রাতচরা পাখি ক্রমাগত কর্কশ স্বরে চিৎকার করে চলেছে এক টানা কোনো একটা গাছের মগডালে বসে। বহু দূর থেকে বাতাসের সাথে ভেসে আসছে সুমধুর সন্ধ্যা মালতী ফুলের গন্ধ। আমি লম্বা ঘ্রাণ নিয়ে বুক ভরে সেই মিষ্টি গন্ধ টেনে নিলাম ভিতরে। বারান্দার একেবারে ধারে এসে চারপাশের প্রতি মুগ্ধ নয়নে তাকিয়ে রয়েছি। হঠাৎ করেই আমার কানে এলো একটা বিজাতীয় শব্দ। সেরূপ শব্দ ওই পরিবেশের সাথে একেবারেই বেমানান। আচ্ছা, কি ঘটনা ঘটলো ঠাকুরমশাই? একটু খোলসা করে বলুন না, কি হয়েছিল? আমি দেখলাম সেই অন্ধকারের মধ্যে নিচের তলার সিঁড়ি দিয়ে উপরে উঠে আসছে একটা অদ্ভুত দর্শন ছায়া মূর্তি। চোখের দৃষ্টি বেশ কিছুটা সংকুচিত করে অপলকভাবে তাকিয়ে রইলাম সেই দিকে। অন্ধকারে দীর্ঘক্ষণ উপস্থিত থাকার কারণে চোখ শুয়ে গিয়েছিল আমার, আর তাতেই আমি পরিষ্কার দেখলাম ওই অশরীরী প্রেত মূর্তিকে, যাকে আমি আমাদের বাড়ির বাইরে দেখেছিলাম। সেই ছায়া মূর্তির মাথার লম্বা লম্বা কেশ এবং দেহের উত্থান পতন দেখেই বুঝতে পারলাম যে সে আসলে এক নারী। দ্রুত বেগে দৌড়ে সে খিলখিল করে হাসতে হাসতে সে ছাদের সাথে উল্টো হয়ে ঝুলে পড়ল চামচিকির মতন। তার মাথার লগলকে চুলগুলো নেমে এলো নিচে। দুই চোখের ধকধকে আগুনের মতো চাউনি নিয়ে সে সরাসরি তাকালো আমার দিকে। ঝকঝকে সাদা দাঁত বের করে অট্ট হাসি হাসতে হাসতে বলল, চলে যাও, চলে যাও এখান থেকে, চলে যাও। যদি নিজের ভালো চাও, প্রাণ বাঁচাতে চাও, তাহলে শীঘ্রই চলে যাও। আমি সব কিছু তছনছ করে দেব। ওই সুদর্শনের কোনো বিবাহ আমি ঘটতে দেব না। তার স্ত্রী জীবিত থাকবে না। ওর পাশে আমি আর অন্য কোনো নারীকে কিছুতেই দেখতে পারবো না। আমার নাকে একটা উৎকট বিশ্রী পচা গন্ধ এসে ঠেকলো। আমি দ্রুত মনে মনে বিড়বিড় করে গাত্রবন্ধন করে নিলাম শক্তিশালী মন্ত্র দ্বারা। তারপর বীর দর্পে সেই অশরীরী প্রেতাত্মার উদ্দেশ্যে উচ্চ কণ্ঠে বললাম, তুমি কে? কেন এইভাবে একটা নিরীহ ছেলের ক্ষতি চাইছো তুমি? এতে তোমার লাভই বা কি? তুমি কেন বলছো সুদর্শনের কোনো স্ত্রীকে তুমি জীবিত থাকতে দেবে না? কিসের এত শত্রুতা তোমার সুদর্শনের সঙ্গে? সুদর্শনের সাথে নয়, ওর স্ত্রীদের সাথে। আমি ওর পাশে আর অন্য কোনো মেয়েকে দেখতে পারবো না, কারণ আমি ওর স্ত্রী। এসব কি উল্টো পাল্টা বলছো তুমি? তুমি ওর স্ত্রী কি করে হবে? আমি ওর স্ত্রী, তবে এই জন্মের নয়, আগের জন্মের স্ত্রী ছিলাম। সুদর্শন ছিল আমার স্বামী। আমি ওর আগের জন্মের স্ত্রী হয়ে কিছুতেই ওর পাশে এই জন্মে অন্য কোনো নারীকে স্ত্রী হিসেবে দাঁড়াতে দেখতে পারবো না। আমি মুক্তি পাইনি, চিরকাল যুগের পর যুগ ধরে থেকে গিয়েছি অতৃপ্ত আত্মারূপে। বহু চেষ্টার পর আমি অবশেষে খুঁজে পেয়েছি আমার স্বামীকে। ওর পাশে কেবলমাত্র আমিই থাকবো, আর অন্য কেউ নয়। এতক্ষণে গোটা বিষয়টা আমার বোধগম্য হলো। আমি বুঝতে পারলাম এই অশরীরী প্রেতাত্মা আসলে সুদর্শনের আগের জন্মের স্ত্রী ছিল, কিন্তু কোনো কারণে মৃত্যুর পরেও সে মুক্তি পায়নি। আর তার স্বামীর এই জন্ম, অর্থাৎ সুদর্শনের সাথে সে অন্যায় করে চলেছে, একের পর এক তার স্ত্রীদের হত্যা করে। আমি সেই অশরীরী বিদেহী প্রেতাত্মার উদ্দেশ্যে বজ্র কঠিন কণ্ঠে বললাম,
তুমি ওর অতীত, ওর এই জন্মের স্ত্রী নও, ওর আগের জন্মের স্ত্রী ছিলে তুমি। তুমি কিছুতেই এইভাবে ওর জীবনটাকে তছনছ করে দিতে পারো না। আজ কেবলমাত্র তোমার কারণে ও সকলের চোখে ছোট হয়ে যাচ্ছে। সকলে ওকে ভুল বুঝছে, ভাবছে ও অপরাধী, কোনো কারণে নিজের স্ত্রীদের হত্যা করছে ও। আমি জীবিত থাকতে আর তোমাকে কিছুতেই এই অন্যায় কাজ করতে দেব না। তাছাড়াও তোমার মুক্তির সময় আসন্ন, এবার তোমাকেও মুক্তি পেতে হবে। পরের দিন সকাল হলে আমি সাত সকালে সবার প্রথমে সমস্ত কিছু নিখুঁতভাবে বর্ণনা করলাম সুদর্শনের কাছে। সব ঘটনার কথা শুনে সুদর্শন যেন আকাশ থেকে পড়ল। সে ঘৃণা করেও ভাবতে পারেনি যে আসলে এরকম কিছু ঘটতে পারে বলে। সুদর্শন আমার 2 হাত জড়িয়ে ধরে কাতর কণ্ঠে বলল, এবার তাহলে কি হবে চক্রবর্তী মশাই? এই আগের জন্মের পত্নীর প্রেতাত্মার হাত থেকে আমায় নিস্তার দিন। আমার জীবন একেবারে ওষ্ঠাগত করে ছেড়েছে সে। তাকে মুক্তি দিন, সেও এহেন প্রেত দশা থেকে রেহাই পাক। আর আমাকেও তার এই রূপ অত্যাচারের হাত থেকে নিষ্কৃতি দিন দয়া করে। আপনাকে কোনো একটা উপায় খুঁজে বের করতেই হবে চক্রবর্তী মশাই। আপনি এখন আমার অন্তিম ভরসা। যা করার তা আপনাকেই করতে হবে। সেই উপায় আমি ইতিমধ্যেই বের করে ফেলেছি সুদর্শন, সে নিয়ে তোমায় বিন্দুমাত্র চিন্তা করতে হবে না। বলুন চক্রবর্তী মশাই, বলুন কি সেই উপায়, যা দিয়ে আমি আমার এই আগের জন্মের বউয়ের প্রেতাত্মার হাত থেকে মুক্তি পাব? অতি সহজ একটি উপায় রয়েছে সুদর্শন। তোমার আগের পক্ষে স্ত্রী অপঘাতে মারা গিয়েছিল, আর তার কোনো শ্রাদ্ধ শান্তির কাজ করা হয়নি। ঠিক এই কারণেই তার আত্মা মুক্তি পায়নি। যুগের পর যুগ অতৃপ্ত অশরীরী রূপে রয়ে গিয়েছে। এবার তোমাকে তার নাম গোত্র ধরে পিণ্ডদান করতে হবে এবং শ্রাদ্ধ শান্তির কাজ করতে হবে। কাল আমি ধ্যানে বসে তার নাম, পরিচয়, গোত্র সমস্ত কিছু জেনেছি এবং খাতায় লিখেও রেখেছি। তাই তুমি এতটুকু চিন্তিত হয়ে পড়ো না। তুমি কেবল যত তাড়াতাড়ি সম্ভব আয়োজন করো এক শ্রাদ্ধ শান্তির কাজ এবং পিণ্ডদানের। বাইরে এক টানা বৃষ্টি হয়েই চলেছে। এতক্ষণ গল্প বলার পর তারানাথ একটু থামল। এই সুযোগে কিশোরী পুরো হাঁ করে ঠাকুরমশাইয়ের বলা গল্পের কথাগুলো শুনছিল মনোযোগ সহকারে। এবার সে প্রশ্ন করল, এরপর কি হলো ঠাকুরমশাই? আপনি কি সুদর্শনের আগের জন্মের সেই অশরীরী প্রেতাত্মা বউটির আত্মার শান্তি কামনার জন্য শ্রাদ্ধ শান্তি এবং পিণ্ডি দানের ব্যবস্থা করলেন? কিশোরীর কথা ভেবে মাঝে মধ্যে বড় হাসি পায়। সত্যি ও বড্ড অগোছালো। আমার স্পষ্টভাবে মনে আছে, আমাকে প্রথমবার তারানাথের কাছে এনেছিল কিশোরী। বলেছিল নাকি এক মস্ত বড় জ্যোতিষী আমাদের এই কলকাতা শহরের মধ্যে রয়েছে, তার কাছে একবার হাত দেখিয়ে আসতে। তার কথা মতো আমিও গিয়েছিলাম, কিন্তু আমার এই জ্যোতিষ চর্চা এবং এই অতিলৌকিক ঘটনা বিশ্বাস হতোই না। কিন্তু তারানাথের কাছে আসার পর থেকে ধীরে ধীরে কেন জানি না এই জাতীয় অতিলৌকিক কথাগুলো আমি বিশ্বাস করতে লাগলাম। এদিকে কিশোরী যতই বলুক না কেন যে তারানাথের গল্প গাঁজাখুরি, সে কিছুতেই বিশ্বাস করে না। কিন্তু গল্পের মাঝে কিশোরীর এই জাতীয় প্রশ্ন শুনে মনে হয় যে সে যেন মনে মনে কিছুটা হলেও বিশ্বাস করছে তারানাথের এই অতিলৌকিক জীবনের ঘটনাগুলো। আমি জানি না এখনকার সময় দাঁড়িয়ে তারানাথের বলা কথাগুলো কতটা সত্যি বা কতটা মিথ্যে। মাঝে মধ্যে বিশ্বাস করতে মন চায় না, আবার এটাও মনে হয় যে এই বৃদ্ধ ভদ্রলোকটি কেনই বা মিছে মিছে আমাদেরকে বানিয়ে বানিয়ে গল্প শোনাবেন। হয়তো আমাদের সান্নিধ্য ওনার বেশ ভালোই লাগে, কিন্তু তা বলে তারানাথ যে মিছে মিছে গল্প বানিয়ে আমাদেরকে শোনাবে, এটা তো সম্ভব নয়। তারানাথ থামতেই আমি তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। মানুষটাকে বোঝার ক্ষমতা আমাদের নেই। তার যুবক জীবনে সে অসম্ভব শক্তির অধিকারী ছিল বটে, কিন্তু সময়ের সাথে সাথে আস্তে আস্তে সেই অতিলৌকিক ক্ষমতা
হয়তো কমে গেছে কিছুটা, কিন্তু তারানাথের বলা মধুসুন্দরী দেবীর আশীর্বাদে তারানাথের জীবনে কখনোই অন্যের বস্ত্রের আর বাসস্থানের অভাব হয়নি। মাঝে মাঝে মনে হয় আমরা যদি তারানাথের সমসাময়িক হতাম তাহলে সেই সময়ে তারানাথের সাথে ঘটা সমস্ত ঘটনা আমরা প্রত্যক্ষ করতাম। বিশেষ করে আমার খুবই ইচ্ছা যে তারানাথের জীবনে ঘটা ঘটনাগুলো যদি একবার নিজের চোখে দেখতে পারতাম তাহলে কতই না ভালো হতো। এই সমস্ত আকাশ কুসুম ভাবছি, হঠাৎই দূরে কোথাও আবারও একটা বাজ পড়ল সাথে সাথে, এবং জানলার গড়াতগুলো কেঁপে উঠল থরথরিয়ে। তারপর তারানাথ নিজেকে খানিকটা গুছিয়ে নিয়ে বাদবাকি গল্পের অংশ আমাদেরকে শোনাতে লাগলো। হ্যাঁ, সুদর্শন ফর্দ অনুযায়ী সমস্ত জিনিসপত্র আনলো পরিবারের সকল মানুষের অলক্ষ্যে। একটি শ্রাদ্ধ শান্তির অনুষ্ঠান সম্পন্ন করলাম আমি। সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করলো সুদর্শন। নিষ্ঠাচারে আগের জন্মের স্ত্রীর আত্মাকে শান্তি দেওয়ার জন্য সমস্ত পারলৌকিক কাজ করলো। এরপর কি হলো জানতে চাও? এরপর আর কিছুই হয়নি। আমি সেখানে তাদের গৃহে অতিথি হয়েই ছিলাম। সুদর্শনের তৃতীয় বিয়ে হয়েছিল একটি ভারী সুন্দর মেয়ের সাথে। আর কখনো কোনোদিন সুদর্শনের আগের জন্মের বউ অর্থাৎ ওই অতৃপ্ত অশরীরী প্রেতাত্মা ফিরে আসেনি। সুদর্শনের স্ত্রীকে গলা টিপে হত্যা করার জন্য এভাবেই সেইবার সুদর্শনকে এই রকম এক আদি ভৌতিক সমস্যার হাত থেকে রক্ষা করেছিলাম আমি। আসলে কি জানো হে কিশোরী, মাঝে মধ্যে এক এক সময় আমাদের অতীত, আমাদের পূর্বজন্মের কিছু ঘটনা অতীতের কবর খুঁড়ে উঠে আসে আমাদের এই বর্তমান সময়। সেই অতীত তছনছ করে দিতে চায় ভবিষ্যৎকে। কিন্তু তুমি যদি সৎ হও, তুমি যদি সত্যের পথে থাকো, তুমি যদি কোনো অন্যায় না করো, তাহলে তোমাকে ধ্বংস করতে পারে না সেই অতীতের কাল সর্প। এই ঘটনা এরই প্রমাণ দেয়। বাহ ঠাকুরমশাই, আপনার আজকের এই কাহিনী সত্যি আমাদের বেশ ভালো লেগেছে। যাই হোক, এটা ভেবে কিছুটা হলেও স্বস্তি বোধ হচ্ছে যে শেষমেশ সুদর্শনের পত্নী বিয়োগের সমস্যার সমাধান হয়েছিল। না হলে তার তৃতীয় পক্ষের নিরীহ নিরপরাধ স্ত্রীটিও মারা যেত ওই অশরীর প্রেতাত্মার কবলে পড়ে। ঠাকুরমশাই, আজকের মতো গল্প যখন এখানে শেষ, তখন বরং এবার বিদায় নি। কি হে ভায়া, কিশোরী, চলো এবার ওঠা যাক। হ্যাঁ ভাই, চলো। ঠাকুরমশাই, আজকের মতো তাহলে উঠলাম। আবার পরে অন্য কোনো একদিন না হয় আসবো। আচ্ছা, বেশ বেশ, এসো তবে। আর হ্যাঁ, এই সাবধানে যেও কিন্তু। ঠাকুরমশাইয়ের কাছে বিদায় নিয়ে আমি আর কিশোরী বেরিয়ে এলাম তার গৃহের বাইরে। মটলেনের রাস্তায় হাঁটতে হাঁটতে দুই বন্ধু মিলে দুটি সিগারেট ধরিয়ে নিজেদের মধ্যে টুকিটাকি নানান বিষয় নিয়ে গল্পগুজব করতে আরম্ভ করলাম। সত্যি বেশ কিছুদিন বাদে ঠাকুরমশাইয়ের বাড়িতে এসে আজ আমাদের বেশ ভালোভাবেই অনেকটা সময় কেটে গেল। হঠাৎ সন্ধ্যেতে আজ আপনি শুনছিলেন তারানাথ তান্ত্রিকের ফ্যান ফিকশন তারানাথ তান্ত্রিক ও সুদর্শনের অতীত দর্শন। তারানাথের চরিত্রে বুবাই, আত্মা ও সুদর্শনের মায়ের চরিত্রে বর্ণিশা, কিশোরীর চরিত্রে রৌনিক, সুদর্শনের চরিত্রে সৌমিক, চারির চরিত্রে বর্ণালী। গল্প পাঠ, গল্পের সূত্রধর, শব্দগ্রহণ ও ধ্বনি পরিকল্পনায় আমি সৌরভ। পোস্টার ডিজাইন কৃষ্ণেন্দু। শেষ হলো আজকের নিবেদন। সঙ্গে থাকুন, আবারও এক রোমাঞ্চকর গল্প নিয়ে ফিরছে হঠাৎ সন্ধে।